আমরা সকলেই জীবনের এক সময় না এক সময় যে কোনো আলাদিনের জাদুর প্রদীপ আমরা আবিষ্কার করি, আর একটি বাধ্য জিনি তার ভেতর থেকে আমাদের ইচ্ছেগুলো পূরণ করবে। কিন্তু কখনো কখনো আমাদের নিজের ইচ্ছেগুলোর ওপর একটু ভেবে নেওয়া উচিত, কারণ যা চাই তা যদি পেয়ে যাই, তা কি আমরা সত্যিই নিতে পারবো? নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন লৌকিক ভয়ের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার এসে গেছি একটি বাঙালি ভূতের গল্প নিয়ে। আর আজকের গল্প যাকে নিয়ে, তা হয়তো আপনারা থাম্বনেল ও গল্পের টাইটেল দেখেই বুঝে গেছেন। তাই বেশি দেরি করব না, শুরু করতে চলেছি আজকের গল্প, জিনের অভিশাপের। জয়ন্ত ধুলোবালির চারপাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। 30 বছর বয়সে সে কখনোই কল্পনা করেনি যে তার শৈশবের বাড়িতে বাস্ক পরিষ্কার করতে ফিরে আসবে। কিন্তু বাড়িটা বিক্রি করার আগে সে এসেছে নিজের ছোটবেলার কিছু স্মৃতি কুড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। একটি ছোট্ট শহরে বসবাসরত একজন মধ্যবিত্ত বাঙালি হিসেবে জয়ন্তর জীবন ছিল আর 10টা বাঙালির মতনই। সে তার কলেজের দিন থেকেই বয়ে আসছে স্টুডেন্ট লোনের বোঝা। তার অফিসে সাধারণ মাইনে দিয়ে তা চোকানো হয়ে ওঠেনি। ইচ্ছে ছিল বিদেশে গিয়ে একটা শান্তিপূর্ণ জীবন শুরু করার, কিন্তু ইলেকট্রিকের বিল, লোন এসবের নিচেই ডুবে আছে। জীবনের একগাদা পুরনো স্মৃতির মধ্যে হাতড়াতে হাতড়াতে সে একটা কাঠের বাস্ক খুঁজে পেল। সেটা খুলতেই ভেতরে তার ছোটবেলার পুরনো কিছু বই ছিল। 100 ভূতের বাস্ক, আবল তাবল, টুনটুনির বই। ছোটবেলায় বাবা এগুলো পড়ে পড়ে ওকে শোনাতো। দুপুরবেলায় যখন শীতের রোদ বারান্দায় আসতো, তখন বাবা আরাম কেদারায় বসে বসে গল্পের বইগুলো পড়ে পড়ে শোনাতো। এক গাদা ছোটবেলার স্মৃতি এসে ধাক্কা মারল জয়ন্তর মনের জানলা। বাস্কটার ভেতর জয়ন্তের হাতে হঠাৎ একটা শক্ত কিছু ঠেকল। সেই জিনিসটাকে বের করতেই দেখল একটা পুরনো পেতলের প্রদীপ। আমাদের হিন্দুদের পুজোর সময় যেরকম প্রদীপ ব্যবহার করি সেরকম নয়, অনেকটা আরব্য রজনীর আলাদিনের প্রদীপের মতো। ছোটবেলায় সে বারবার বাবাকে বলতো প্রদীপ ঘষতে আর তার ভেতর থেকে জিনকে বার করতে। মনে মনে একবার হেসে খেলার ছলে ঘষল প্রদীপটাকে, আর পরক্ষণেই একটা ঠান্ডা বাতাস এসে লাগলো তার গায়ে। কিন্তু এরম বন্ধ ঘরের মধ্যে হুট করে হাওয়া ঢুকলো কোথা থেকে? জিনিসটাকে সে গ্রাহ্য না করে আবার জিনিসপত্র গোছানো মন দিল। পরের কয়েকদিন ধরেই এক অদ্ভুত অনুভূতি জয়ন্তকে আচ্ছন্ন করে ফেলল। সারাক্ষণই মনে হতো কিছু বা কেউ যেন ওর পিছু করছে। ঘাড় ঘুরিয়ে দেখলেই অবশ্য কাউকে দেখতে পেত না। রাতে লোডশেডিং বা কোনো ঘর অন্ধকারে থাকলে ওর মনে হতো যেন সেখানে কেউ দাঁড়িয়ে আছে। সে অবশ্য কোনোবারই কাউকে পায়নি, কিন্তু ওর ষষ্ঠ ইন্দ্রিয় যেন বারবার ওকে জানান দিচ্ছিল যে কিছু একটা আছে যা ওর আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, যা ধরা দিচ্ছে না। দিন দিন অবস্থার দুর্নীতি হতে থাকলো। ঘড়ির আওয়াজ, মেঝের ফাটল, ছোট ছোট জিনিসের আওয়াজ শুনে চমকে উঠত। রাতে এখন আর আলো বন্ধ করে ঘুমোতে পারত না সে। দিনের বেলায় অনুভূতিটা সেরম থাকতো না, কিন্তু বাড়িতে একা থাকলে বা রাত্রিবেলা হলে একটা অদ্ভুত অস্বস্তি বোধ তাকে ঘিরে ধরছিল। সবথেকে আশ্চর্যের বিষয় হলো কোনো কিছুই অস্বাভাবিক বা অতিপ্রাকৃতিক ওর আশেপাশেই নেই, তবু যেন মনে হচ্ছে কিছু একটা আছে। জয়ন্তর নিজেকেই পাগল পাগল লাগছিল। জয়ন্ত অনেক ভেবে ব্যাপারটাকে তার মনের ভুল ভেবে সেটাকে উপেক্ষা করার সিদ্ধান্ত নিল। সেদিন রাতে শোয়ার আগে সব দরজা জানলা নিজের অভ্যাস মতো ভালোভাবে বন্ধ করে দেয়। সারাদিনের অফিসের চাপ আর এই উটকো অনুভূতির জন্য মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিল। বিছানায় গা এলাতে ঘুমের চোখ বুঝে এলো তার। রাত্রে একটা বিচিত্র স্বপ্ন দেখল সে। কোনো এক অজানা মারফতে সে বহু টাকার মালিক হয়ে গেছে। রাজারহাটে সে একটা বড় ভিলা কিনে নিয়েছে। অফিসে তার প্রমোশন হয়ে গেছে। তখনই ঘুম ভেঙে যায় জয়ন্ত। সে দেখে নিজের বাড়ির বিছানাতেই ঘুমিয়ে আছে। সকাল হয়ে গেছে।
ঘুম থেকে উঠেই জয়ন্ত নিজের বর্তমান অবস্থা দেখে একটাই কথা বলল, আবার সে আগেকার জীবন। কিন্তু মন থেকে চাইছি যেন একদিন এই স্বপ্নটা সত্যি হয়। স্বপ্নের কথা ভুলে গিয়ে সে নিজের বাড়ির কাজে মন দিল। একা থাকে তাই সব কিছু একার হাতেই করতে হয়। নিজের জন্য স্যান্ডউইচ বানিয়ে এনে সেটাকে কামড় বসাতে যাবেই তখনই ফোনে মেসেজ ঢুকলো। স্যান্ডউইচটাকে টেবিলে রেখে ফোনটা তুলতেই তার চোখ কপালে উঠে গেল। মেসেজে লেখা তার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে। এত টাকা কোথা থেকে এলো? জয়ন্ত ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে ব্যাংকে ফোন লাগায়। ব্যাংকের লোকেরা তাকে জানায় কিছুই ভুল হয়নি, ওনার বাবার তরফ থেকেই এই টাকাটা ওনাকে ট্রান্সফার করা হয়েছে। উনি আগে জয়ন্তর নামে কিছু টাকা জমা করেছিলেন, সেখান থেকেই নাকি টাকা এসেছে। জয়ন্ত আরেকবার ফোনে নিজের অ্যাকাউন্টটা দেখল। 50 লক্ষ টাকা জলজল করছিল। এটা কি কোনো স্বপ্ন? নিজের উপর বিশ্বাস হচ্ছিল না ওর। কথাটা মনে পড়তেই রাতের দেখা স্বপ্নের কথা মনে পড়ে গেল। সে বেশি দেরি না করে রাজারহাটে ভিলা দেখার জন্য যেমনি ল্যাপটপটা খুলতে যাবে তখনই আবার ফোন বেজে উঠল। পিসি ফোন করেছে। ফোন তুলতেই ওপাশ থেকে ভেসে এলো কান্নার শব্দ। পিসি কাঁদতে কাঁদতেই বলল, বাবা সকালেই মারা গেছেন। জয়ন্ত যেন যত তাড়াতাড়ি পারে এসে দেখা করে যান। জয়ন্তর হাত পা ঠান্ডা হয়ে গেল। বাবার খোঁজ সে 2 মাস ধরে নেয়নি। বাবা কি জানতে পেরে গেছিল যে তিনি মারা যাবেন, তাই তার আগের দিন সব টাকা জয়ন্তের অ্যাকাউন্টে দিয়ে দেয়? জয়ন্ত কিছুই বুঝতে পারছিল না। তার যেন কেন জানি না মনে হচ্ছিল কেউ হয়তো লুকিয়ে তার এই অবস্থা দেখে হেসে উঠল। জয়ন্ত সেদিন বাবার সব ক্রিয়াকর্মের পর বিকেলবেলায় ফিরল। এখন 50 লক্ষ টাকা তার অ্যাকাউন্টেই আছে, কিন্তু সেই টাকা তার এখন ছুঁতেও ইচ্ছে করছিল না। সে মনে মনে চাইছিল টাকাটা চলে যাক আর ওর বাবা ফেরত আসুক, কিন্তু না। ব্যাংকের সেই মেসেজটা ফোন খুললে নোটিফিকেশনের জায়গা থেকে তার দিকে তাকিয়েছিল। গ্যালারি থেকে বাবার ছবিটা খুলতেই কান্নায় চোখ ভিজে গেল তার। কাঁদতে কাঁদতে শুধু ওর বাবাকে ক্ষমা চেয়ে যাচ্ছিল জয়ন্ত। এরপর জয়ন্ত একটা সিদ্ধান্ত নেয়। পুরো টাকাটাকে নিয়ে সে ওই মুহূর্তে রামকৃষ্ণ মিশনে দান করে দেয়। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় হুট করে আলোটা বন্ধ হয়ে গেল, আর তখনই জয়ন্তর চোখ যায় ঘরের এক কোণে। ঘরের এক কোণ থেকে আলোর একটা রেখা আসছিল তার চোখে। জয়ন্ত সেদিকে তাকাতেই দেখে সেই পেতলের প্রদীপ ঘরের এক কোণে পড়ে আছে, আর তার থেকে বেরিয়ে আসছে একটি আলো। কিছুক্ষণের মধ্যেই সেই প্রদীপ থেকে বেরোতে আরম্ভ করলো একটি কালো ধোঁয়া, আর সেই ধোঁয়া জড়ো হয়ে রূপ নিল এক ছায়ামূর্তির। চোখ তার আগুনের ভাটার মতো জ্বলছিল। জয়ন্ত কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে সেই মূর্তিটা জয়ন্তর কাছে এসে চিপে ধরল তার গলাটা। কি অসম্ভব গরম হাত তার, যেন লোহা গরম করে কেউ বসিয়ে দিল জয়ন্তর গলায়। অন্ধকারে ছায়ামূর্তিটার দিকে তাকিয়ে জয়ন্ত বলে উঠল, আমাকে ছেড়ে দাও। তার প্রত্যুত্তরে শুধু একটাই কথা এলো, তোর হাতটা এখন আমার। আর তার সাথে সাথেই জয়ন্তর চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। জয়ন্ত ঝাঁকুনি দিয়ে জেগে ওঠে। হৃৎপিণ্ড ছটফট করছে। সে অনুভব করল তার গলায় এখনো ব্যথা। সে কি তবে স্বপ্ন দেখছিল? কিন্তু তাই যদি হয়, গলায় ব্যথা হলো কিভাবে? কাঁপতে কাঁপতে জয়ন্ত তার ঘরটা পরীক্ষা করল। সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কোনো ছায়ামূর্তি নেই। মাঝরাত, ঘরে তখন আলো জ্বলছে। হঠাৎ তার চোখ গেল ঘরের একপাশে পড়ে থাকা প্রদীপটার দিকে। যদি সে ঠিক ভাবে, তাহলে এই প্রদীপের সাথেই কোনো রহস্য লুকিয়ে আছে। সে প্রদীপটাকে নিয়ে খোঁজাখুঁজি আরম্ভ করলো নিজের ল্যাপটপে, কিন্তু ইন্টারনেটে সেরকম কিছুই পেল না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ক্লান্ত ও হতাশ হয়ে জয়ন্ত একটু চা খাবার জন্য রান্নাঘরে এলো। কেটলি উত্তপ্ত হওয়ার সাথে সাথেই তার চোখ বইয়ের আলমারির উপর ঘুরে যায়।
তার চোখ পৌরাণিক কাহিনী এবং লোক কাহিনীর একটি মোটা বইয়ের ওপর আটকে যায়। যখন সে ছোট ছিল তখন তার বাবা ঘুমানোর আগে তাকে এই গল্পগুলো পড়ে শোনাতেন। জয়ন্তর কি মনে হতে বইটা নিয়ে বসলো টেবিলের ওপর। পুরনো হলুদ হয়ে যাওয়া পাতাগুলো পাল্টাতে থাকলো। হঠাৎ তার চোখ আটকালো একটা পৃষ্ঠায় উর্দুতে কিছু লেখা ছিল। কোথায় যেন দেখেছে এই লেখাটাও। হ্যাঁ, এরমই শব্দ ও ওই প্রদীপের গায়েও খোদাই করা দেখেছিল। সেই প্রদীপটাকে নিয়ে এলো সে। সত্যি প্রদীপের গায়ে ঠিক একই শব্দ লেখা আছে। ওই উর্দু কথাটার নিচে লেখা জিন। সে ওই মুহূর্তে ওই বইয়ের লেখাগুলো পড়া শুরু করল। জিনি বা জিন হলো গিয়ে প্রাচীন ইসলাম সভ্যতার এক ধরনের অদৃশ্য কায়ার প্রাণী। ভগবান নাকি এদের আগুন দিয়ে সৃষ্টি করেছে। মানুষরা যেরকম ভালো এবং খারাপ দু ধরনেরই হয়, জিনেদের মধ্যেও ভালো জিনও থাকে, আবার খারাপ জিনও থাকে। এরা সম্পূর্ণভাবে অদৃশ্য না হয় এক সূক্ষ্ম শরীর ধারণ করে বিচরণ করে। অনেক সময় দেখা যায় এরা নিরীহ মানুষের দেহে ভর করে বা দেহকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। কিন্তু জিনেরা কোনো মানুষকে নিজের বশে করার আগে মানসিকভাবে ভেঙে ফেলে। কিন্তু কিছু ফকির আর পীরেরা এই জিনদেরকে কোনো প্রদীপ বা আংটিতে বন্দি বানিয়ে রাখে। এরকম কোনো বস্তু যদি কেউ পায় তাহলে সে সহজেই সে জিনকে দিয়ে নিজের ইচ্ছে পূরণ করাতে পারে। জিনের ক্ষমতার ওপর জিনেরা ইচ্ছা পূরণ করে দেয়। কমজোর জিন বা সাধারণ জিন হলে যে কোনো প্রশ্নের উত্তর তারা এসে বলে দেয়, কিন্তু জিন ক্ষমতাবান হলে মানুষকে পুরো জগতের রাজা বানানোর ক্ষমতা রাখে। জয়ন্তর মনে হাজার হাজার প্রশ্ন ভেসে আসে। ছোটবেলায় ডিজনির আলাদিনের গল্পে প্রদীপ ঘষলেই নীল রঙের একটি হাসি মুখওয়ালা জিনি বেরিয়ে এসে ইচ্ছে পূরণ করত। কিন্তু সেগুলো তো সবই গল্প, সত্যি তো নয়। তাহলে ওর সাথে যা হচ্ছে তারই বা কি ব্যাখ্যা আছে? তবে কি সত্যি ও কোনো শক্তিশালী জিনিকে মুক্ত করে দিয়েছে? কিন্তু ও কি বেশি ভাবছে? পরীক্ষা না করলে তো বোঝা যাবে না। সে প্রদীপটাকে ধরে আবার ঘষল। না, এবার কোনো হাওয়া নেই, কোনো আওয়াজ নেই। শুধু বাড়ির বাইরে গাছে যেন কি একটা নড়ে উঠল। শীতের মধ্যেও জয়ন্তর কপালে ঘাম দেখা দিল। মনে সাহস নিয়ে সে বলল, আমি দেবশ্রীর সাথে বিয়ে করতে চাই। না, কিছু হলো না, সব শান্ত। ও কি বেশি কিছু চেয়ে ফেলল? না, ওকে দেখতে হবে এটা সত্যি কোনো জিন না ওর ভুল ধারণা। দেবশ্রী ছিল জয়ন্তর ছোটবেলার প্রথম ভালোবাসা, ক্লাসের ফার্স্ট মেয়ে। জয়ন্ত শেষের দিক থেকে 3 কি 4 নম্বরে আসত, তাই কখনো দেবশ্রীর সাথে কথা বলার মতো সাহস করে উঠতে পারেনি। ক্লাস 11-এ যখন ওকেও প্রপোজ করে তখন দেবশ্রী মাত্র ওর বন্ধু হয়ে থাকবে বলল। পরে স্কুল পাস করার পর দেবশ্রী চলে যায় উড়িষ্যায়, আর জয়ন্ত এখানেই থেকে নিজের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে। প্রথম ফোন আর টেক্সটে যোগাযোগ হতো, কিন্তু পরে সেটাও কমে যায়। কলকাতার একটা ছোট্ট অফিসে কাজ পেয়ে যায় সে। দেবশ্রী ওদিকে ব্যাঙ্গালোরের একটি বড় কোম্পানিতে চাকরি পায়। দেবশ্রীর কাছে যাওয়ার জন্য জয়ন্ত যে চেষ্টা করেনি তা নয়। এমনকি জয়ন্ত দেবশ্রীর বাবার টিউশনে গিয়েও বলেছে যে শিক্ষক হিসেবে আসবে, কিন্তু দেবশ্রী তা জানতে পেরেছে, আর তারপর জয়ন্তকে সোশ্যাল মিডিয়া আর ওর নাম্বারটা ব্লক করে দেয়। এরপর বহু বছর দেবশ্রীর কোনো খবর নেই। হঠাৎ একদিন ছোটবেলার এক বন্ধুর কাছ থেকে খবর পায় যে দেবশ্রীর বিয়ে ঠিক হয়ে গেছে। জয়ন্ত হতাশ হয়ে ওঠে। ছেলেটার ব্যাপারে খোঁজ লাগিয়ে জানতে পারে বিদেশে কর্মরত ছেলে, স্বভাব চরিত্রও খুব ভালো। জয়ন্ত বুঝল যে দেবশ্রীকে তার থেকে অনেক অনেক বেশি ভালো রাখবে তার নতুন স্বামী। এক রাস স্বপ্ন, আশা ও আবেগকে নিজের হাতে চিতার আগুন দিয়ে নিজের মধ্যবিত্ত জীবনে ফিরে আসে জয়ন্ত। এই মুহূর্তে দেবশ্রীর জয়ন্তর জীবনে ফিরে আসা প্রায় অসম্ভবেরই কাছাকাছি। তাই সত্যি কোনো জিন যদি থেকে থাকে তাহলে দেবশ্রীকে নিয়ে আসা ওর জন্য কোনো বড় ব্যাপার হবে না, এই ভেবেই ও এটা চেয়েছিল। কিন্তু এখন এই নীরবতা দেখে বুঝল সে হয়তো বেশি ভাবছিল। জিন, ভূত
এগুলো সবই মানব মনের কল্পনা, নিজের দৈনন্দিন জীবন থেকে বেরোনোর এক উপায় মাত্র। বাবার শরীর খারাপ ছিল, বয়স হচ্ছিল, মারা যাওয়া স্বাভাবিক, সবাই মারা যায়, আজ নয়তো কাল। বাবার মৃত্যুর স্ট্রেসের জন্যই হয়তো রাতে ভুলভাল স্বপ্ন দেখে সেও কী সব ভাবতে লাগলো। প্রদীপটাকে টেবিলের ওপর রেখে নিজের ঘরে ফিরে যায় ঘুমানোর জন্য। পরের দিন স্বাভাবিকভাবে জয়ন্ত উঠল, নিজের ব্রেকফাস্ট বানালো, নিয়ে অফিস চলে গেল। কিন্তু সে লক্ষ্য করতে ভুলে গেল প্রদীপটা টেবিলে আর ছিল না। দুপুরে লাঞ্চ ব্রেকে হুট করে তার ফোন বেজে উঠল। দেবশ্রীর মেসেজ। সে কফির জন্য দেখা করতে চায়। বিস্মিত কিন্তু কৌতূহলী জয়ন্তও রাজি হয়ে গেল। সেদিন বিকেলেই ক্যাফে কফি ডেতে ডেকে নিল তাকে। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি গিয়ে নতুন জামা আর পারফিউম লাগিয়ে পৌঁছে যায় সে। দেবশ্রী বসেছিল ভেতরে, কালো রঙের একটা জ্যাকেট, চুলটা পিছনে খোপা করে বাঁধা, একটা লেগিংস পরে আছে হয়তো। আজ সেই প্রথম দিনের মতনই দেবশ্রীকে দেখে কিছুক্ষণের জন্য বাকশূন্য হয়ে গেছিল জয়ন্ত। তারপরেই নিজেকে সামলে নিয়ে আলাপ করে তার সাথে। জয়ন্ত তার বিবাহিত জীবনের কথা জিজ্ঞেস করতেই তার মুখে একটা বিষণ্ণতা ভেসে এলো। জয়ন্ত তার হাত ধরতেই সে কান্নায় ভেঙে পড়ে। দেবশ্রী যা বলল তাতে বোধিসত্ত্ব ওর স্বামী প্রথম কিছু মাস ঠিক ছিল, কিন্তু তারপরই বাড়িতে ছোট ছোট জিনিস নিয়ে ঝামেলা হতে শুরু করল। দেবশ্রী আর সহ্য করতে পারছিল না, তাই সে আর বোধি মিলে কোর্টে ডিভোর্স ফাইল করেছে। সে কখনো ভাবেনি তার জীবন এরম বাজে একটা মোড় নেবে। জয়ন্ত দেবশ্রীর হাতটা নরম করে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। দেবশ্রীর কান্নার মাঝে এক ঝিলিক হাসি নিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিও জয়ন্ত, তোমাকে ব্লক করার জন্য। তোমার মতো মানুষ যেই ভাবে সে খুবই সৌভাগ্যবান হবে। কথাগুলো বলার সময় সে জয়ন্তর হাত চেপে ধরল। সেই সন্ধ্যাতে তার ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল, সময়ের খেয়াল ছিল না দুজনেরই। পরের কয়েক সপ্তাহে তাদের প্রায়ই দেখা হতে লাগলো, যার সাথে সাথে জয়ন্ত আর দেবশ্রীর ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। এরই মাঝে দেবশ্রী আর বোধির ডিভোর্স হয়ে গেল। জয়ন্ত এদিকে প্রদীপ আর চীনের ঘটনা ভুলেই গেছিল। যেদিন ডিভোর্স হয়েছিল, দেবশ্রী জয়ন্তকে একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য ডেকে নিয়েছিল। রাতের খাবার শেষ করার পরেও তারা দীর্ঘক্ষণ সেখানে বসে হাসি ঠাট্টা করে গিয়েছিল। রাত যেন শেষই হতে চাইছিল না। রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর যখন জয়ন্ত নিজের বাড়ি যাওয়ার জন্য পা এগুলো, তখন পেছন থেকে দেবশ্রী তার হাত ধরে থামিয়ে দিল। তুমি কি আমার সাথে আমার ফ্ল্যাটে আসবে? সে সাহস করে জিজ্ঞেস করল। জয়ন্তর বুকের ধুকপুকানি বেড়ে গেল। বহু বছর ধরে সে যেই কথাগুলো শোনার আকাঙ্ক্ষায় ছিল, কিন্তু সেই মুহূর্তে তার মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। বাধ্য ছেলের মতো দেবশ্রীর সাথে সাথে এগিয়ে চলল। দেবশ্রীর ফ্ল্যাটে ঢোকার পর দেবশ্রী দরজাটা বন্ধ করে দেয়। তারপর নিজেকে কাছে নিয়ে আসে জয়ন্তর। জয়ন্ত নিজেকে আর সামলে রাখতে পারে না। দুজনে দুজনের ঠোঁটের স্পর্শ অনুভব করল। একে অপরের আলিঙ্গন আর প্রেমের উত্তেজনায় তাদের সারা গায়ে রোমাঞ্চ ছড়িয়ে গেল। একে একে দুজনেরই গায়ের কাপড় খুলে গেল। জয়ন্ত পাগল ঘোড়ার মতো দেবশ্রীর দেহের চারিদিকে নিজের মুখ দিয়ে চুম্বন করে যাচ্ছিল। দেবশ্রীও তখন সেই চরম সুখ নিজের ভিতর অনুভব করতে লাগলো। প্রেমের সেই উত্তেজনাপূর্ণ সময় যেন দুজনের দেহ একে অপরের মধ্যে মিশে গেল। সেদিন গভীর রাতে দেবশ্রীর বিছানায় শুয়ে জয়ন্ত জানলা দিয়ে সেই খোলা আকাশ দেখে ভাবছিল, এ কি স্বপ্ন নাকি সত্যি। তার চোখের সামনে ভেসে আসছিল ছোটবেলার কত স্মৃতি, সেই লুকিয়ে লুকিয়ে দেবশ্রীকে রাখা, তার জন্য ছবি এঁকে দেওয়া। অবশেষে এত বছরের অপেক্ষার ফল পাওয়া গেল। দেবশ্রী তখন তার বুকে মাথা রেখে শুয়েছিল। হঠাৎ সে বলল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? জয়ন্তর কথাটা শুনে চোখে জল চলে এলো। সে দেবশ্রীকে আরো জোরে জড়িয়ে ধরল। কয়েক সপ্তাহ কেটে গেছে। জয়ন্ত আর দেবশ্রী এখন একসাথেই থাকে লিভ ইনে।
জয়ন্ত সরকারি চাকরির চেষ্টা করছে, সেটা হলেই ওরা বিয়ে করে নেবে। সব ঠিকই যাচ্ছিল। হঠাৎ একদিন দেবশ্রী জয়ন্তকে অফিসে কল করে। সে একটা রেস্টুরেন্টে বধিকে একটি অন্য মেয়ের সাথে দেখেছে। দেবশ্রী না চাইতেও এটা দেখে সহ্য করতে পারছিল না। সে নিজেকে প্রশ্ন করতে শুরু করেছিল, বধিকে অন্য কারোর সাথে দেখে তার কেন কষ্ট হচ্ছিল। তাহলে কি সে এখনও বধিকে ভালোবাসে? তাহলে কি হুট করে বধিকে ছেড়ে দেওয়া ওর উচিত হয়নি? ওর মা বাবারা তো বলেছিল বিয়েতে একটু ঝামেলা সব বাড়িতেই হয়, একটু মানিয়ে নিতে হয়। সেদিন জয়ন্তর সাথে দেখা করে দেবশ্রী শুধু কেঁদে গেল। তাকে এমন কষ্টের মধ্যে দেখে জয়ন্তরও কষ্ট হচ্ছিল। এই সবই বোধিসত্ত্বর জন্য হচ্ছে। জয়ন্ত ঠিক করলো ওর সাথে গিয়ে একবার দেখা করতেই হবে। পরের দিন জয়ন্ত অফিস যাওয়ার আগে বোধির অফিসে গেল। সে একটি শান্ত যুক্তিসঙ্গত আলোচনা করার পরিকল্পনা করেছিল, কিন্তু বোধির মুখ দেখেই তার গা পিত্তি চলে উঠল। জয়ন্ত ছোটবেলা থেকেই রাগজটা ছিল, আর দেবশ্রীকে ওর থেকে কেড়ে নেওয়ার জন্য বোধির ওপর একটা চাপা অভিমান তার ছিলই। তাই আজ বোধির হাসি মুখ আর দেবশ্রীর চোখের জল একসাথে মাথায় আসতেই রীতিমতো মারপিট শুরু করে দিল। বোধির কিছু বুঝলো তার আগেই একটা সজোরে গালে চড় এসে পড়ল তার, আর তারপরেই কিল চড় চালানো শুরু করলো জয়ন্ত এলো পাতায়। আশেপাশের লোকজন মিলে শেষে থামালো ওকে। জয়ন্ত চিৎকার করতে করতে অফিস থেকে বেরোলো, এই বলে যেন দেবশ্রী আর ওর জীবন থেকে বোধি যেন দূরে থাকে, নাহলে ভালো হবে না। সেদিনকার মতো অফিসের কাজ শেষ করে যখন জয়ন্ত বাড়ি ফিরল, তখন বাড়িতে কেউ ছিল না। বাড়ি ফাঁকা। দেবশ্রী হয়তো বাইরে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ঘরে দেবশ্রীর জামা কাপড় নেই, আলমারি ফাঁকা। জয়ন্ত কিছুই বুঝছিল না। সে দেবশ্রীর নম্বরে কল লাগালো, কিন্তু না, সুইচ অফ। তখনই দরজায় কলিং বেলের আওয়াজ। জয়ন্ত দরজা খুলতেই দেখে বোধি দাঁড়িয়ে। জয়ন্ত ওকে ধরেই জিজ্ঞেস করল, এখানে কি করছিস? আর দেবশ্রী কোথায়? সত্যি করে বল, কোথায় নিয়ে গেছিস ওকে? বোধির মুখে বিষণ্ণতা। সে বলল, আর কতদিন এভাবে থাকবে জয়ন্ত? বোধি কি বলছে কিছুই বুঝল না জয়ন্ত। বোধি আবার বলল, সত্যিটাকে এবার মেনে নাও। 1 মাস হলো দেবশ্রী ট্রেকিং করতে গিয়ে পাহাড় থেকে পড়ে মারা গেছে। ওর স্মৃতি আঁকড়ে ধরে তুমিও তো এগোতে পারছো না। এসব কি বলছে বোধি? জয়ন্ত চিৎকার করে উঠল, এসব হতে পারে না, তুমি মিথ্যে বলছো। কালই আমার দেবশ্রীর সাথে কথা হয়েছিল। বোধি এসে জয়ন্তর কাঁধে হাত রেখে বলল, শান্ত হো। ওর মৃতদেহ আসার পর সবচেয়ে বেশি তুমিই ভেঙে পড়েছিলে। আমি ভেবেছিলাম তুমি ঠিক হয়ে গেছো, এসব ছেড়ে নিজের জীবনে এগোনোর চেষ্টা করো। এইসব বলে বোধি দরজা দিয়ে যেরকম এসেছিল সেরকমই বেরিয়ে চলে গেল। জয়ন্ত নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার আশার মহল আবার একবার ভেঙে গেল। দেবশ্রী, ডিভোর্স, তাদের প্রেম, সবই কি তাহলে নিষ্ঠুর মায়া ছিল? না, এ হতে পারে না। বোধি কি তবে মিথ্যে বলছে? জয়ন্তর মাথা কাজ করছে না। হ্যাঁ, এবার মনে পড়ছে, দেবশ্রী তো মারা গেছিল 1 মাস আগে। সে গেছিল দূর থেকে একবার শেষবারের মতো নিজের ভালোবাসাকে দেখতে। তাহলে এতদিন যার সাথে ছিল সে কে? তবে কি দেবশ্রী ফিরে এসেছে মৃত্যুর ওপার থেকে, নাকি অন্য কেউ বা অন্য কিছু দেবশ্রী সেজে তার জীবনে পদার্পণ করেছে? জয়ন্ত রাস্তাঘাটে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। বোধির কথা তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। তাহলে কি সব স্বপ্ন ছিল? কিন্তু কোনো স্বপ্ন কি এত বাস্তব হতে পারে? দেবশ্রীর স্পর্শ, তার চুম্বন, তাদের ভবিষ্যতের কল্পনা, সব কি মিথ্যে? সবই কি স্বপ্ন? তাহলে যে এতদিন ধরে ঘটে গেল, জয়ন্ত কি পাগল হয়ে যাচ্ছে? যা দেখেছিল সেটা স্বপ্ন, আর যা এখন দেখছে সেটা বাস্তব। আর কল্পনা এত ঘোলাটে কেন লাগছে ওর আজকে? হতাশ জয়ন্ত বাড়ি ফিরে এলো। চোখের সামনে টেবিলের ওপর রাখা ছিল প্রদীপটা, যা এতদিন ওখানে ছিল না, কিন্তু আশ্চর্যভাবে আজ এসে গেছিল। কিন্তু জয়ন্ত সেটা লক্ষ্যই করেনি। প্রদীপটার দিকে তাকাতেই তার সর্বাঙ্গ চলে উঠল। ওটাকে ধরে জোরে জোরে ঘষতে লাগলো,
আর বলল, আমি এই সব শেষ করতে চাই। সে চিৎকার করে উঠল, আমার ইচ্ছা ফিরিয়ে নাও এবং আমাকে শান্তিতে ছেড়ে দাও। কিচ্ছু হলো না। প্রাণহীন প্রদীপটা তার হাতেই থাকল। জয়ন্তর চোখ বেয়ে জল গড়িয়ে এলো। কোনো ধোঁয়া বা অশরীরী অনুভূতি আর অনুভব করল না সে। জয়ন্ত কাঁদতে কাঁদতে মেঝেতে পড়ে গেল। জিনও কি আসল ছিল, নাকি সেটাও তার মনের কল্পনা মাত্র? ক্লান্ত জয়ন্ত বিছানায় গিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। যখন তার ঘুম ভাঙল তখন ফ্যাকাশে ভোরের আলো জানলা দিয়ে উঁকি মারছিল। এক মুহূর্তের জন্য সে ভেবেছিল হয়তো দেবশ্রীকে আবার দেখতে পাবে, কিন্তু না, খালি ঘরে শুধু ও একা। এই কিছুদিন ধরে যে সারাক্ষণ কেউ ওর পিছু করছে সেই অনুভূতিটাও ছিল না। গা হাত পা হালকা লাগছিল। দেবশ্রীকে হারানোর কষ্ট চলে গেলেও একটা শান্তি অনুভব করছিল সে। ধীরে ধীরে জীবন আবার সুস্থ স্বাভাবিক ছন্দে ফিরে আসলো তার। নিজেদের পুরনো বাড়িটাকে সে বেচে দিয়ে একটা ভালো টাকা পেল। সেটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলো, যাতে মাসে মাসে টাকা আসে। দেবশ্রীর স্মৃতিগুলো ধীরে ধীরে মন থেকে মুছে গেল। জয়ন্ত পুরনো বন্ধুদের সাথে দেখা করা শুরু করে দিল। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করে রাখতে লাগলো সে নিজের ছোটবেলার বন্ধু মৃন্ময়কে সব ঘটনা বলায় মৃন্ময় তাকে বলল একজন ভালো মনোবিশেষজ্ঞ দেখাতে। জয়ন্ত কিছু সপ্তাহ পর নিজের পুরনো চাকরি ছেড়ে দেয়। জয়ন্ত একটি নতুন চাকরি খুঁজতে শুরু করে। তার জন্মদিনে বন্ধুরা তাকে ডিনারে নিয়ে যায়। বহু সময় পর প্রথমবারের মতো জয়ন্ত শান্তি অনুভব করছিল। কিন্তু 2 বছর যেতে না যেতেই জয়ন্তের জীবনে আবার সমস্যা শুরু হলো। প্রথমে চাকরিতে ওর প্রমোশন হওয়া থেকে আটকে যায়। নতুন একটা গাড়ি কিনেছিল, সেটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় গুরুতরভাবে। তার হাসপাতাল ও গাড়িটাকে ঠিক করতে গিয়ে ব্যাংক থেকে লোন নিতে হয়, যার জন্য সে সমস্যায় পড়েছে। মিউচুয়াল ফান্ড থেকে টাকা বের করবে বলে ভেবেছিল, কিন্তু সেটাও আটকে গেল। বন্ধুদের থেকে প্রথম দিকে টাকা চাইলেও দিয়ে দিত, কিন্তু কিছুদিন পর ওরাও মুখ ফিরিয়ে নিল। জয়ন্ত আবার একা হয়ে গেছিল। আত্মসন্দেহ আর বিষাদের মেঘ আবার তাকে গ্রাস করল। ও কি প্রদীপটাকে চলে যেতে বলে ভুল করল? এখন যদি প্রদীপটা থাকতো তাহলে হয়তো এরকম অবস্থা হতো না। এই ভাবনাটা আসার পরই সে পাগলের মতো প্রদীপটাকে খুঁজতে লাগলো। সারা বাড়ি খুঁজেও পেল না সেটাকে। ইন্টারনেট, পুরনো বই, সব জায়গাতেই খুঁজল। কোনোভাবেই যদি জিনকে ফেরত আনা যায় এই আশায়। অনেক খোঁজাখুঁজি করেও রাতে যখন শুতে যাবে তখনই সে দেখল বাইরের ঘরের টেবিলের ওপর সেই পেতলের প্রদীপটা রাখা রয়েছে। কিন্তু কে রাখলো ওটাকে ওখানে? সে দৌড়ে গিয়ে ওটাকে ঘষল আর তারপরেই বলল, তুমি যা চাও নিয়ে দাও, কিন্তু আমার সুখের জীবন ফিরিয়ে দাও। এক মুহূর্ত শান্তি, এর চেয়ে বেশি কিছু চাইছি না। জয়ন্ত কান্না ভেজা গলায় এটা বলল। প্রথম কিছু মুহূর্ত কিছু হলো না, কিন্তু তারপরেই জয়ন্তর ঘর যেন ভরে গেল এক অস্বাভাবিক অন্ধকারে। তার চারিদিকে যেন হাজার হাজার কালো ধোঁয়া ওকে ঘিরে ফেলল। জয়ন্তর সামনে এসে দাঁড়ালো কালো চাদর দিয়ে ঢাকা একটি আকৃতি, যে দ্রুত বেগে দৌড়ে এসে ঢুকে গেল জয়ন্তর মুখের ভেতর। জয়ন্ত একটা ভারী কিছু তার মুখ দিয়ে হয়ে গলা দিয়ে নামছিল, অনুভব করতে পারছিল। আর তারপরেই একটা ঝাঁকুনি দিয়ে তার চোখ খুলল। সে নিজের সেই পুরনো বাড়ির ধুলো মাখা বাস্কগুলোর মাঝেই বসে আছে। তার হাতে সেই ছোটবেলার পুরনো বইগুলো। কি মনে হতে সে ফোন করলো বাবাকে। 2-3 বার রিং হতেই ওপাশ থেকে তার বাবার আওয়াজ ভেসে এলো। অনেকক্ষণ বাবার সাথে কথা বলার পর জয়ন্ত একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। ফোনেতে দেখলো 30 মিনিট হয়েছে মাত্র। বাস্কগুলো পরিষ্কার করতে করতে হঠাৎ ঝিমিয়ে পড়েছিল। পুরোটাই তাহলে স্বপ্ন ছিল। বাস্কের মধ্যে হাত দিতেই তার হাতে ঠেকল সেই পেতলের প্রদীপটা। সে ওটাকে দেখে একটু হাসল। তারপর ওটাকে নিয়ে সোজা চলে গেল গঙ্গার ঘাটে। ছুঁড়ে ফেলে দিল প্রদীপটাকে গঙ্গার জলে। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।